কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি বা এটার আরো কত রকম ব্যবহার আছে সেগুলো যখন বাচ্চাকে জানাবো তখন কি হবে, এটা তার উচ্চতর দক্ষতায় চলে যাবে। এই যে সৃজনশীলের ধাপগুলো এগুলো যদি আমরা করতে পারি তাহলে একটা বাচ্চাকে কি আমাদের ইতিবাচক নেতিবাচক শেখানোর দরকার আছে? সে এখান থেকেই তো শিখে গেল যে এটার ব্যবহার কি কি হতে পারে। এখন একজন এখানে আটা রেখে দিয়েছে, আপনি ফ্যান খুব জোরে ঘুরাই দিলেন, হবে? আবার একটা কাপড় শুকানোর জন্য ফ্যানটা বন্ধ করে রাখলেন, হবে? তো এগুলো শিখাতে হবে বাচ্চাকে কোনটা কখন প্রয়োজন কোনটা প্রয়োজন না। তাহলে শিক্ষাটা ওরকম হবে। দেখেন এখানে কি বলা হচ্ছে যে একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ জ্ঞান জ্ঞান অর্জন করবে, দক্ষতা তৈরি হবে। দক্ষতাটা কি এমনি এমনি হয়? আমি যখন একটা বাচ্চাকে এরকম করে দাগ দিতে দিই, প্রথম অবস্থায় কি সে ভালো দাগ দিতে পারবে? তাহলে তাকে কি করতে হবে? আস্তে আস্তে দক্ষ হতে হবে না? দিতে দিতে একসময় তারা আমাদের থেকেও সুন্দর কিছু করতে পারবে। এর ভিতরে আরেকটা কি আছে দেখেন, সেই জিনিসটা ভিতরে কিছু মূল্য আছে না, কিছু ভ্যালুজ আছে না, সেটা বাচ্চাকে শিখাতে হবে। এটা কোন কোন জায়গায় কাজে লাগবে, এটা কার কার পরিবর্তন আনতে পারে, এটা ইতিবাচক না নেতিবাচক, সেই জিনিসগুলো তৈরি করতে হবে। এখন সাইকেল চালাতে জানলেই তো কারো গায়ের উপর দিয়ে কি করবে, চালানো উচিত না। এই জায়গাটা জানতে হবে যে কারো গায়ের উপর চালানো উচিত না। এখন চালাবে না সেটা তো তার দৃষ্টিভঙ্গি, তাই না? তাহলে দৃষ্টিভঙ্গি কোথায় গেল, সে কাজটা প্রপারলি কোথায় প্রয়োগ করবে সেটা যখন সে সঠিকভাবে করতে পারবে তার দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যাবে। তখনই আমরা যখন তারা সেই এই চারটা জিনিস ঠিকভাবে পাবে, একটা হলো জ্ঞান, তারপরে সে অভ্যাসে পরিণত করবে, তারপরে সে এটার ভ্যালুস বুঝতে পারবে এবং এটাকে প্রয়োগের ক্ষেত্রগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারবে, তখনই সে শিক্ষিত হবে। এর আগে কিন্তু বলা যাবে না। ওই যে একটু আগে বললাম যে সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট যে ক্লিপ গুলো আসতেছে, কথাগুলো কেন আসতেছে আর আমরা প্রচার করে এটার মাধ্যমে কি দেখাচ্ছি সাংবাদিকরা, তাহলে আমাদের এখানে আমরা শিক্ষকরা এক কথাই শিক্ষা দিতে পারি নাই, দোষ নিয়ে নিলাম। কিন্তু যে সাংবাদিক এগুলো প্রচার করতেছে সে কি শিক্ষিত হয়েছে? তাহলে সেই সাংবাদিকেরও শিক্ষার অভাব আছে। বা সে ভিউ বাড়ানোর জন্য করতে পারে টাকায়, কিন্তু কথা হলো সমাজে আলটিমেটলি সে ক্ষতি করতেছে না। তাহলে কি তিনি শিক্ষিত হয়েছেন বলতে পারবো? তাহলে আমাদের শিক্ষার প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘাটতি আছে, সেই জায়গাগুলো আমাদেরকে তুলে আনতে হবে, ঠিক আছে? তাহলে শিক্ষা এটুকু আমাদেরকে আর সংজ্ঞা আলাদা করে বলা লাগবে, নিজেরা নিজেদের মতো করে লিখতে পারবো না। এরপরে আসি আমরা নীতি। নীতি জিনিসটা আমরা কে কে জানি বলেন তো? নীতি মানে কি? মানে সাধারণ অর্থে এত কঠিন কিছু করার নেই, আমি তাড়াতাড়ি শেষ করবো, 30টা পয়েন্ট শেষ করতে হবে তো। নীতি কি? হ্যাঁ, ওই তো ভালো বলেছেন। দেখছেন, নীতি মানে মূলত ভালো মন্দ, উচিত অনুচিত বোঝা। আমি একটা সহজ কথা বলে দিই, নীতি শব্দের অর্থ হলো আইন। ওই কথাগুলো ঠিক আছে, কারণ ওইগুলো তো আইন। নীতি শব্দের অর্থ কি? আইন। সে আইনটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। আমরা অনেক কিছু অলিখিত ভাবে বিশ্বাস করি। আল্লাহ এক কি? আল্লাহ নিজে কোথাও লিখে দিয়েছেন? লেখেন নাই। আল্লাহ লিখে দিয়েছেন, কিন্তু ওটাও তো আমরা না জেনে বিশ্বাস করি। কারণ ওটা তো আমার আপনার উপর নাজিল হয় নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছেন, ওটা যেভাবে আসছেন আমরা সেভাবে বিশ্বাস করছি। দেখা না? তাহলে এটা একটা অলিখিত দলিল, কিন্তু আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় দলিল। তো এরকম অনেক জায়গায় আছে সংবিধান লিখিত থাকে, অলিখিত থাকে, সেটার দিকে আজকে আমরা যাব না। আমরা যেটার দিকে যাব সেটা হলো আইন বা নীতির দিকে যাব। কোথায় আছি আমরা? এখান থেকে যাবে না? আচ্ছা আচ্ছা, দুইটা দার্শনিকের সংজ্ঞা একটু দেখে নেন, এটা চলে যাবে গ্রুপে, আপনারা ওখান থেকে নোট করে নিন। অ্যারিস্টটল এবং জন ডিউই, এটা মনে হয় আপনারা জানেন অলরেডি। হ্যাঁ, অ্যারিস্টটল একটা শিক্ষার খুব ভালো সংজ্ঞা। শুধু মনের কথা বলে না, আমরা অনেকে বলি যে মনের দিক থেকে খুব ভালো, তাহলে দুইটা কি থাকতে হবে, শরীর ও মনের এমন একটি বিকাশ প্রক্রিয়া। ডিটেলসে বলবো না, আপনারা তো বাস্তবিক অর্থে বুঝতে পারছেন এখানে শারীরিক ভাবে কি বলা হয়েছে।
তাই না? এখন অনেকের দেখবেন বার্ধক্য মানে বর্ধন আমরা পড়াবো আপনাদেরকে মাধ্যমিক শিক্ষায়, তখন আপনারা বুঝতে পারবেন। আর মানসিক ব্যাপারটা তো আসলে দেখা না যায় না, এটা বিকাশের মাধ্যমে বুঝতে হয় বা তার কথাবার্তার মাধ্যমে বুঝতে হয়, তার আচার আচরণের মাধ্যমে বুঝতে হয়। একটা সুশীল ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলে। সুশীল কথাটা বাংলাদেশে এখন গালির মতো হয়ে গেছে। তারপর সুশীল সুশীলই, ঠিক আছে, সু শব্দটা যতক্ষণ থাকবে সেটা ভালো দিকই থাকবে। হ্যাঁ, শীল শব্দটা সব কথা বলা হচ্ছে এভাবে একটা গোষ্ঠীর কথা বলা হচ্ছে, ঠিক আছে। শালীনতার সহিত আমরা যে গোষ্ঠীটা নির্বাচন করে থাকি সেই সমাজটাকেই তো সুশীল বলি আমরা, এবং তার ভিতরে যেন সততা থাকে। এখন শুধু পড়ালেখা জানলেই যে সততা আসবে তা তো না, পড়ালেখা যারা জানে তারা এখন কোটিপতি বেশি, ওদিকে আমরা যাব না, তর্কও করব না, আমরা শিক্ষকরা শিক্ষকদের কথাই বলবো। আমরা শিক্ষকরা যেন সুশীল থাকি, সৎ থাকি। অনেকে বলবেন এমপিওভুক্ত চাকরিতে এই টাকা দিয়ে কি এই করা যায়? হ্যাঁ, করা যায়। মানসিকতা থাকতে হবে, মানসিক বিকাশটা ওই জায়গায় নিতে হবে। আমি যখন বুঝবো এই জায়গায় আমি চলতে পারছি না, আমি ওই জায়গাটা খালি করে দিয়ে আমার চলার মতো জায়গায় যাব, কিন্তু অন্যকে আমি কখনোই যেন কি করব না, হার্ট করব না, ছোট করব না বা ক্ষতি করব না। হয়তো আমার আপনার এই টাকায় চলতেছে না, কিন্তু আরেকজনের চলে যাবে, যাবে না? বা আমি এই যে জায়গা ধরে রাখতেছি অথচ এই জায়গায় আউটপুটটা কম দিতেছি, কিন্তু আরেকজন আসলে তো আরো ভালো দিতে পারে, পারে না? এই জায়গাগুলো আমাদেরকে কি করতে হবে, খেয়াল করতে হবে। তো এই কথাটা বলতে সুশীল ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলে। তা আমরা ধরে নিই সাধারণত যারা পড়ালেখা জানে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, তাদেরকেই সুশীল বলে। কেউ কৃষককে ডেকে এনে তো আর বলে না একটা সুশীল মানুষ। তো তাদেরকে ধরে নেয়, তাদের ভিতরে ন্যায় নীতি এবং সততা কতটুকু আমরা দিতে পারি, এই মাধ্যমিক শিক্ষার শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদেরকে ধরে নেওয়া হয় না তারা শিক্ষিত হয়েছে, কিন্তু যখন তাদের বয়সের এই পরিবর্তন আসে 12 বছর থেকে, 11 ক্লাস থেকে, তখন তারা কি একটা নতুন ইয়েতে যায় না, ট্রেনে যায় না, তাদের এটাকে বয়স অন্তকাল বলে। তো এই সময় বাচ্চাদের ভিতরে যদি আমরা পরিবর্তনটা আনতে পারি তাহলে কি হবে, তারা একটা আদর্শ নাগরিক হিসেবে গতি বলছেন। দেখেন, ডিউ বলছেন শিক্ষা হলো অভিজ্ঞতার মাধ্যমে শেখার একটি ধারাবাহিক পরিচয়, এটা কোনো শেষ হয় না। এটা প্রতিদিনই আমরা নতুন নতুন শিখতেছি না, আমরা মোট রকম আর কি ধারাবাহিক প্রক্রিয়া। যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে, আমি তো কি চাই দিয়েছে, তাহলে তাদের সঙ্গে তাল মিলাতে হলে আমার কি সমসাময়িক জ্ঞানগুলো নিতে হচ্ছে না? তো আমার শিক্ষা তো ওখানে স্টপ হয় নাই, তাদের সবকিছু দিক দিক আমাদের বিবেচনা করে আমাদেরকে এই শিক্ষাকে সুখে আছি বলে আর নামাজ পড়ি না, আবার পরশুদিন দুঃখে পড়লে নামাজ পড়ি, এরকম হয়ে যায় না আমাদের? তা না, এটা এরপরে আমরা যাই নীতি কি। দেখেন তাহলে নীতি হলো কোনো কাজ সঠিকভাবে করার জন্য নির্ধারিত নিয়ম, আদর্শ বা নির্দেশনা। তো নির্দেশনা যখন থাকে তখন একটা আইন করে দেয়, আইন আছে না আপনাদের বিভিন্ন জায়গায়? পরীক্ষার হলে যখন ঢোকে তখন একটা নীতি করে দেয় না, এই ধরনের ক্যালকুলেটর নিতে পারবেন, কোনো কাগজপত্র নিতে পারবেন না, ওটাও তো একটা নীতি, তাই না? নিয়ম নীতির ভিতরে পড়ে। তো কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বুঝে চলার যে মূল দিক নির্দেশনা সেটা হলো নীতি। সমস্ত মানুষের ক্ষেত্রে যে বড়দেরকে সম্মান করবো, ছোটদেরকে স্নেহ করবো, এটা ছোটবেলা থেকে আমরা শিখে আসি না, কিন্তু সব ক্ষেত্রে আমরা কি ধরে রাখি। এরপরে দেখেন, আমি জাস্ট একটুখানি করে যাচ্ছে, এগুলো পারেন। শিক্ষানীতি দেখেন, শিক্ষানীতি হলো একটি দেশের শিক্ষা ব্যবস্থা কেমন ভাবে চলবে তার একটা দিক নির্দেশনা থাকে, তাই না? এই দিক নির্দেশনাটা কে দিয়ে থাকে? সরকার দিয়ে থাকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়ে থাকে, অথবা যারা এই শিক্ষা ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করে তারা এই করে থাকে। সরকার একটা কমিটি করে, কমিটির হাতে ছেড়ে দেয়
এটা বিচার বিশ্লেষণে জনগণের কাছে যায়, রায় হয়, বিভিন্ন ধরনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেহেতু আমাদের কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা, এটা আমাদের কেন্দ্র নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আমাদের একটাই শিক্ষা ব্যবস্থা, সেটা কি কেন্দ্রীভূত, যে আমাদের শিক্ষা মানে এই শিক্ষানীতিতে যা থাকবে, সরকার যা নিয়ন্ত্রণ করবে সারা বাংলাদেশের জন্য এক। সেটা পাহাড় হোক, নদী এলাকা হোক, সমতল ভূমি হোক বা খরা এলাকা হোক, সবারটা হয়। সমাপনী পরীক্ষা সারা বাংলাদেশে একই সঙ্গে হতো না, একই সিলেবাসে হতো না, একই বই পড়ে হতো না, এই জন্য এটাকে বলা হচ্ছে কেন্দ্রীভূত। কিন্তু যখন এলাকা ভেদে আলাদা আলাদা করা হয়, সেটাকে বলা হয় বিকেন্দ্রীভূত। ওটা পরে পড়াবো আমরা। এরপরে যান, আমরা আজকে পড়বো তাহলে জাতীয় শিক্ষানীতি 2010। খুব তাড়াতাড়ি আমরা পড়ে ফেলবো, হাতে খুব সময় কম। রশিদ স্যার এসে উঁকি মারতেছে অলরেডি। জাতীয় শিক্ষানীতি মোট 30টা আমরা পড়বো। মাধ্যমিক শিক্ষার জন্য কি কি নির্ধারণ করা আছে, আমরা যেহেতু মাধ্যমিক শিক্ষা নিয়ে কাজ করব এবং আমরা ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ পর্যন্ত যতটুকু কাজ, তবে আমরা এটাকে বলবো দশম শ্রেণী পর্যন্ত, এর ভিতরে একাদশ চলে আসবে, একাদশ দ্বাদশ। প্রথমে যে কথাটা আছে, অন্য কিছু দরকার নেই, দেখেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা, কথা বলছেন, এই 3টা জিনিস মনে রাখবেন। 1 নাম্বার, শিক্ষার্থীর মননশীলে গেঁথে দিতে হবে তার স্বাধীনতা কি। একটা দেশ যখন স্বাধীন হয়, তার যে ইতিহাস, সেটাকে প্রকৃত ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে এবং তারা এটা যেন ধারণ করতে পারে সেদিকে। আমাদের সার্বভৌমত্ব কি, এটা সম্পর্কে তাদেরকে জানতে হবে। আমরা যেন কারোর সঙ্গে, কোনো জাতির সঙ্গে নিজেকে মিলিয়ে না ফেলি, সহযোগিতা করতে পারি, বাট কাউকে আমাদের সঙ্গে যেন আমরা মিলিয়ে না ফেলি। আমাদের একটা নিজস্ব অখণ্ডতা আছে না, সেটা কি, সেই জিনিসটা শিক্ষার্থীকে শিখাতে হবে। এখন কি আমি মুখস্থ করাতে পারবো? এই জিনিসটা আমার আচরণে দেখাতে হবে। দেশ যখন মানে বিপদের মাঝে আছে, তখন যদি আমি আমার সন্তানকে ঘরের ভিতর আটকায় রেখে দেশকে মুক্ত করার কথা বলি, হবে? আমার সন্তানকে ওই জায়গায় শিক্ষা দিয়ে পাঠাতে হবে। এই সন্তানগুলো কারা? আমার শিক্ষার্থীরা। এখন যুদ্ধের সময় কি তাকে ডাক দিব? তাকে এমন ভাবে তৈরি করতে হবে সে যেন দেশকে ভালোবাসে, দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে এবং এই দেশের 1 ইঞ্চি জমিও যেন কেউ নিতে না পারে সেই দিকে খেয়াল রাখে। তার এই জ্ঞানটা দিতে হবে। এই জ্ঞানটা আমরা কোথায় পাই দেখেন, স্বাধীনতা সম্পর্কে আমরা কোথায় পড়ি? স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে আমরা কোন বইতে পড়ি? সামাজিক বিজ্ঞান বইতে পড়ি। এখন এটার নাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে এই বই যে শিক্ষক পড়ায় তাকে অবশ্যই ভালো করতে হবে। তো সেই শিক্ষকের কি একার দায়িত্ব এই কথাটা? আমি এই ঘরের ভিতর অনেকগুলো ফ্যান চালায় রাখছি, আমার প্রয়োজন নেই। এই যে সম্পদের ব্যবহারটা, এটা কি আমার ক্লাসে অন্য স্যার বলে যাবে? তাহলে এই যে এই সম্পদের সঠিক ব্যবহার, এটাও তো একটা আমার দেশকে ভালোবাসার ভিতরে পড়ে, পড়ে না? তো সবারই দায়িত্ব আছে, সেভাবে আমরা কাজ করবো এবং শিক্ষার্থীকে এবং আমার সন্তানকে কি করতে হবে, সেই পথটা দেখাতে হবে, সেই অভ্যাসটা তৈরি করতে হবে। ক্লাসরুমে সবাই দেখবেন ছুটি হলে চলে যাচ্ছে, শিক্ষকদের লাইট ফ্যান বন্ধ করছে, অথচ প্রতিদিন যদি আমরা একজন একজন করে দায়িত্ব দিই, ওরা শিখে গেল যে আমাদের এই কাজটা করতে হয়, তারা বাড়িতেও এই প্র্যাকটিসটা করবে। কথা বুঝছেন? দ্বিতীয় নাম্বার কি আছে দেখেন তো, ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, বিজ্ঞান ভিত্তিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাকল্পে শিক্ষার্থীদের মননে, কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করা। তার মানে আমরা যে কাজগুলো করতেছি, পয়লা বৈশাখের অনুষ্ঠান দেখেছেন তো সবাই, অনুষ্ঠান হওয়া উচিত না অনুচিত সেদিকে যাব না, কিন্তু অনুষ্ঠানটা যে আমাদের সংস্কৃতির একটা অংশ, বা পয়লা বৈশাখ যে আমাদের বাঙালির একটা অংশ, সেই জায়গায় তো কারোর দ্বিধা নেই। কারণ আমরা বাংলাদেশি, আমাদের আগে পরিচয় ছিল বাঙালি। সামহাও আমরা কোনো না কোনো ভাবে অন্য ধর্ম থেকে, আমাদের পূর্বের অনেক মানুষ থেকে আমরা রূপান্তরিত হয়ে হয়ে হয়তো বা এখানে এসেছি। যাই হোক না কেন, কিন্তু বিশ্বে একটা দেশই তো আছে, বাংলাদেশ, এবং সেই দেশটার বাসিন্দাদের তো বলা হয় বাংলাদেশি, এবং বাংলা ভাষায় যারা কথা বলে এদেরকে কি বলা হয়, বাঙালি। তা আমাদের নিজস্ব কিছু কালচার থাকবে, আবার আমাদের ধর্ম অনুযায়ী কিছু কালচার থাকবে। তো আমরা যখন এই যে বলি, দেখেন সাংস্কৃতিক, এই সাংস্কৃতিক কথাটা উচ্ছৃঙ্খলতার ভিতর না দিয়ে আমরা সুন্দরভাবেও করতে পারি। সব জায়গায় যে সবকিছু মানে নিয়ে যেতে হবে নিজের মতো করে তা না, সেখানে সুন্দরভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। এই যে সাংস্কৃতিক আর মানবিক কথাটা, এটা কার জন্য? কোনো গোষ্ঠীর জন্য আলাদা?
কোন ধর্মের জন্য আলাদা? কার জন্য? এটাকে কি বলবো, সার্বজনীন না সর্বজনীন? না, সার্বজনীন হয় একটা গোষ্ঠীর জন্য, একটা নির্দিষ্ট জায়গার জন্য। সর্বজনীন মানে সবার জন্য। এই জায়গাটায় আমরা একটু ভুল ভুল করি সবাই। হ্যাঁ, সর্বজনীন যখন সবার জন্য সবকিছু হয় তখন এই যে এই ক্লাসটা সর্বজনীন বলতে পারেন, মানে বিএড এর ক্ষেত্রে। এটা বিএড এ যারা এই সেমিস্টারে পড়তেছে সবার জন্য এই ক্লাসটা। কিন্তু আপনি যখন ফিজিক্স পড়াবেন, যখন কেমিস্ট্রি পড়াবেন, যখন বায়োলজি পড়াবেন, অথবা বিজিএস পড়াবেন, অথবা কমার্সের সাবজেক্ট পড়াবেন, ওইটা হয়ে যাবে কি সার্বজনীন। এই পার্থক্যটুকু একটু রেখে দিবেন। তাহলে এই যে আমরা যে মূল্যবোধ গুলোর কথা বলতেছি, দেখেন এগুলো আমাদের শিক্ষার্থীদের প্রত্যেকটা বিষয় আছে না পড়ার, তারপরে কেন আমাদের শিক্ষার্থীরা এতটা দেশ পারে? তার মানে আমরা ওই জায়গাটাই অভ্যাস তৈরি করতে পারি নাই এখনো, ঠিক আছে? তো এই জায়গাতে কি করতে হবে, তাদেরকে উদ্দীপনা সৃষ্টি করতে হবে। দেখবেন যে বাংলাদেশে জাতীয় অনেক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় না, সেটা সব ক্ষেত্রে হয়। সেটা কোরআন তেলাতে হয়, তারপর নাচের রসুল হয়, হয় না? গানে হয়, নাচে হয়, খেলাধুলায় হয়, বিতর্ক প্রতিযোগিতায় হয়, সাধারণ জ্ঞানে হয়, উপস্থিত বক্তৃতায় হয়। ওখানে কিন্তু আলাদা কিছু নেই, সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট বয়স আছে, ক্লাস ভাগ করা আছে, করে দেয়। তো ওখানে যাওয়ার জন্য যদি আমরা তাদেরকে নৈতিকভাবে তৈরি করি এবং এই জিনিসগুলো ইনপুট দিতে পারি, তারা কি তৈরি হবে না? তারা এগুলো যখন জানতে যাবে তখন কি হবে, তারা বই পড়বে বা প্র্যাকটিস করবে বা অভ্যাস তৈরি করবে, তখন তাদের ভিতর এই উদ্দীপনাগুলো এমনি এমনি চলে আসবে। কবি নজরুলের যখন বিদ্রোহী কবিতা পড়ে তখন মনে হয় আমরা সবাই বিদ্রোহী। আবার রবীন্দ্রনাথের যখন ভালোবাসি পড়ি তখন কি মনে হয়, সবাই আমরা প্রেমিক। হয়ে যায় না এরকম? আমরা সেই জায়গায় চলে যাই। তাহলে সেই জায়গায় আমাদেরকে নিতে হবে, আমাদের কথার মাধ্যমে হোক, আমাদের সাহিত্য রচনার মাধ্যমে হোক, আমাদের উপস্থাপনের মাধ্যমে হোক, তাদেরকে নিতে হবে। আমরা নিতে পারি না বলে আমরা এত চিল্লাই, কথা বুঝছেন? কিন্তু তাদেরকে যদি আমরা নিতে পারতাম আমাদের এত চিল্লানো লাগতো না, কারণ তারা অটোমেটিক্যালি তৈরি হতো। আমরা খালি বলি বই পড়ার অভ্যাস নেই। কে বলছে বাচ্চাদের বই পড়ার অভ্যাস নেই? শুধু এই হাত বুক পড়লে বই পড়ার অভ্যাস হয়? বাচ্চারা দেখবেন মোবাইলে অনেক বই পড়ে, পড়ে নাই ওগুলো বই না? মোবাইল হাতে থাকলে বকাবকি করে, দরকার নেই তো সে কি করতেছে আগে দেখি, দেখে বকাবকি করি। এখানে অনেক বই আছে, লাখ লাখ বই। আপনি যখন যেটা সার্চ দিচ্ছেন চলে আসছে, তাই না? তাহলে বকাবকির দরকার নেই, যাকে বই পড়ার অভ্যাস সে তো পড়তেছে। এমন তো না যে মুভি দেখে শিখতেছে। পড়ার অভ্যাসগুলো দেখতে হবে আমাদেরকে। এরপরে দেখেন মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তোলা ও তাদের চিন্তাবোধ ও তাদের চরিত্রে সুনাগরিকের গুণাবলী। একটা সুনাগরিকের গুণাবলী কি কি হওয়া উচিত ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, তাই না? এখন যদি কেউ এখানে, মানে আমি বলি যে আমরা শিক্ষানীতি এখনই চেঞ্জ করব না, নিজেদের মতো করে লিখবো না। কারণ শিক্ষানীতি চেঞ্জ করতে হলে সরকারকেই পদক্ষেপ নিতে হবে, সেখানে এই কথাগুলো তাকেই ঢুকাতে হবে, আমরা ঢুকাতে পারবো না ইচ্ছা করে। কেউ ইচ্ছা করেও যেন 3 নম্বরে কখনো অন্য কিছু ঢুকায় ফেলেন না, মুক্তিযোদ্ধার পাশাপাশি অন্য কিছুকে শিক্ষানীতির ভিতর ঢুকায় না। যখন আপনারা বক্তৃতা দিবেন বা কোনো কিছু শিখাবেন সেটা আলাদা, কিন্তু শিক্ষানীতি যেভাবে আছে পরীক্ষায় সেভাবেই লিখবেন। কারণ অন্য কিছু ঢুকালে আপনার ওইটা গোল দাগ দিয়ে 0 করে দিবে, ঠিক আছে? এই জন্য বলতেছি। কারণ আমাদের মনে হবে যে আমরা তো ওই যে 90, 71, 90 বিভিন্ন সময় আমাদের যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো, কিন্তু শিক্ষানীতির ভিতরে এখন পর্যন্ত ওগুলো আসে নাই, তো তাই দিয়েন না আপনারা। এরপরে দেখেন জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারা বিকশিত করে প্রজন্ম পরম্পরায় সঞ্চালনের ব্যবস্থা। তো আমাদের এগুলো হয়ে আসছে। পয়লা বৈশাখ আমার বাবা দাদারাও জানে না, তারা অনেক আগে থেকে দেখে আসছে। আগে এরকম ছিল না, আগে ছিল হালখাতা, তাই না? হালখাতা থেকে পয়লা বৈশাখের দিন হালখাতা হতো দোকানগুলোতে, কথা বলছেন? আমার মনে আছে গ্রামের বাড়ি যেতাম আমরা মিষ্টির লোভে। তো হালখাতা করতে গেলে মিষ্টি খেতে দিত। এরপরে আসলো জিলাপি, এরপরে এখন খিচুড়ি আর বিরিয়ানির প্রচলন চলতেছে। তো এগুলো আমরা এখনো খাই। হালখাতা করতে গেলে যে আগে সিস্টেম ছিল, আমি 500 টাকা দিয়ে হালখাতা মানে নতুন খাতা খুলবো, হিসাব করে করে বাজার করবো, আবার দিব। কিন্তু এখন হয়ে যায় কি, আমি অনেক বেশি বাকি নিয়ে ফেলবো, পরে টাকা দিতে যেয়ে খেয়ে আসবো। উল্টা হয়ে গেছে, আগের হিসাব এখনকার হিসাব মেলে না আর কি। আগে তারা খাতা খুলতো, টাকা দিয়ে একজনকে ব্যবসায়ীকে সাহায্য করার জন্য হালখাতা শুরু করতো। আর এখন আমরা কি করি, আগে খাতা শেষ করি, মানে শুরুর খাতা এখন শেষ, সেটাকে হালখাতা বলতেছে। আসলে এটা হালখাতা না, শেষ খাতা। তো যাই হোক, এরপরে দেখেন
দেশে যে আবহাওয়া উপাদান সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার্থীর চেতনা, চিন্তা চেতনা ও সৃজনশীলতার উদ্দীপন ও তার জীবন ঘনিষ্ঠ জ্ঞান বিকাশে সহায়তা করা। সেটা হয়ে থাকে। কৃষকের ছেলে জানে কিভাবে কৃষিকাজ করতে হয়, জানে না? যে মাছ চাষ করে তার ছেলে জানে কিভাবে মাছ ধরতে হয়। যে শিক্ষক তার ছেলে জানে কিনা শিক্ষক আর কিভাবে দিতে হয় আমি জানি না, কারণ শিক্ষক তার ছেলেকে কখনো শিক্ষা দেয় না। বাসায় ঢুকলে দেখবেন আরেকজন টিচার এসে তার ছেলেকে পড়ায়, কিন্তু নিজের আদর্শ সে তার ভিতরে দেয় না। তো যদি দিত তাহলে সমাজ অনেক সুন্দর হতো। আমরা মানুষের ছেলেকে যতটা ভালোবাসি, মানুষের মেয়েকে যতটা সম্মান করি, নিজের ছেলেকে যদি তার এক আনাও করতো, আমার পরিবারটা অনেক সুন্দর হতো, হতো না এরকম? এই জন্য বলে শিক্ষকের ছেলে শিক্ষক হতে পারে না। হয় না যে এমন না, খুব কম, হাতে গোনা কয়েকটা, তাই না? হ্যাঁ, ঘরে এসে অশান্তি করে। দেখবেন আপনি সারাদিন এত হাসি খুশি ভাবে কথা বলে, ঘরে এসে স্বামীর সাথে কথা বলতে গেলে দুধ বেঁধে যায়। মানে এতক্ষণ মানুষের স্বামীর সাথে খুব ভালো কথা বলে আসছে। দোকানদারের কাছে যান, 5টা টাকা কমানোর জন্য একটা কাপড় কিনতে যে সুন্দর অনুনয় বিনয় করে, ওটা যদি স্বামীর সাথে করে তো লাখ টাকার শাড়ি পেয়ে যায়। ও বেচারা কেন তোয়াজ করতে গেল? তা আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা বাইরে যতই হাসি মুখে থাকি না কেন, ঘরে যে খুব অশান্তিতে থাকি। এইগুলো আমরা যেন না করি, মেয়েরাও না ছেলেরাও না। বাইরে দেখবেন যে গার্জিয়ান আসলে সুন্দরী মহিলা পাইলে কি গল্প করে ফেলছে, ঘরে এই ব্যাটাগুলো, এগুলো কি ঠিক? শুধু মেয়েদের বললাম, ছেলেরা খুব হাসলে, এখন ছেলেরা আর হাসবে না। সবাইকেই বলতেছি, আমরা সবাই যেন তার পরিবারকে আগে দাম দিই। পরিবার চলে গেলে পাবো না, কিন্তু একটা গার্জিয়ান গেলে আরেকটা গার্জিয়ান আসবে, তাই না? আমরা যেন সবাই সবাইকে সম্মান করি, সবাই সবাইকে দান দিই, এবং আমার সন্তানের প্রায়োরিটি যেন আগে হয়। আমার সন্তান মানুষ হলে একজন বলবে অমুক টিচারের বাচ্চাটাকে দেখে আসো। কারণ আমার সন্তান যদি আপনাকে অপমান করে, তো আপনি বলবেন মা কেমন আর ছেলে কেমন, কিছু শিক্ষা দিতে পারে না, হবে না? আপনার ছেলেকে আমি তখন শিক্ষা দিতে পারবো? বা আপনি আরেকজনকে বলতে পারবেন? পারবেন না। এই জন্য আগে নিজের ঘরটাকে ঠিক করতে হবে। এই জন্য বলতেছি যে দেখেন, দেশের আবহাওয়ার কথা বলতেছে, তো এটা পারিবারিক আর সামাজিক ভাবে তৈরি হয়ে যাচ্ছে, তাই না? গ্রামে একটা ছেলেকে যে বলবেন বড়ের গাছে কলম কিভাবে দিতে হয়, বলা লাগে? ওরা এমনিতেই জানে কিভাবে জানে, ওদেরকে কৃষি শিক্ষা পড়তে হয় না, ওদেরকে গাছ চিনাতে হয় না, ওদেরকে কোনো কিছু চিনাতে হয় না, ওরা অটোমেটিক্যালি এগুলো জানে। এটা ওই আবহাওয়ার কারণে, এটা ওদের ওই সম্পৃক্ততার কারণে। কথা বুঝছেন? আপনার ছেলেকে নিয়ে যে গাছ চিনাবেন, আর ওরা ওই গাছের ভিতরে বড় হয়ে থাকে। এই জন্য যে যে পরিবেশে থাকে সে সেটা চিনে। গ্রামের বাচ্চারা অনেক বেশি আমাদের থেকে অ্যাডভান্স, কেন? ওরা মোবাইলও চিনে, ওরা কম্পিউটারে ছিল, পাশাপাশি ওরা প্রাকৃতিক সবকিছু ছিল। কিন্তু আমাদের বাচ্চারা ব্রয়লার মুরগির মতো ঘরের ভিতর যতটুকু দেখে ওইটুকুই ছিল, এর বাইরে কিছু চিনতে পারে না। এরপরে দেখেন কি বলছে, দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য শিক্ষাকে সৃজনধর্মী, আমাদের এইটা হয়ে গেছে, সৃজনশীলের যে কথাটা বললাম, এইটা যদি শিক্ষা থাকে আমাদের ভিতরে চলে আসছে। আর আমরা যে ক্লাস ক্যাপ্টেন গুলো নির্বাচন করি, বা বিভিন্ন প্রতিনিধি নির্বাচন করি, বা গ্রুপ ওয়ার্কের লিডার নির্বাচন করি, সেখানে নেতৃত্ব দ্বারা শিখে যায়। আমরা তাদেরকে এগুলো অভ্যাসে রাখবো, তারা যেন কখনো মারামারি ফ্যাসাদ না করে একজনের নেতৃত্বে খুব সুন্দরভাবে অর্গানাইজ ভাবে কাজগুলো করে। এটা যদি আমরা রেগুলার ওয়েতে, আজকে যে ক্লাসে করলো পরের বছর পরের ক্লাসে যে এটা ধারাবাহিকতা যদি ঠিক থাকে, দেখবেন যে তারা অভ্যাসে পরিণত করে ফেলবে। আর অভ্যাস যখন হয়ে যায়, শিক্ষা এমনি চলে আসে। শিক্ষার জন্য অত চিল্লাপাল্লা করতে হয় না, ঠিক আছে? আপনি যদি ক্লাসের পরিবেশ সুন্দর করেন, এখানে কি অন্য খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে? তো এখানে যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে তো অটোমেটিক্যালি খারাপ ধরবে, তাই না? তো সেই জন্য যে জায়গায় আছে সেই জায়গাটাকে আমরা ইতিবাচক অভ্যাস তৈরি করব। অভ্যাস তৈরি করে সবকিছু ভালো হয়ে যাবে। এরপরে দেখেন, জাতি ধর্ম গোত্র নির্বিশেষে আর্থ সামাজিক শ্রেণী বৈষম্য ও নারী পুরুষ বৈষম্য দূর করা, অসাম্প্রদায়িকতা, বিশ্ব ভ্রাতৃত্ব, এগুলো আমরা সব করি, এগুলো আমরা সব করি। আমরা একটা জাতি হিসেবে শিক্ষার্থীকে কিভাবে বুঝাবো সেটা আমাদের ব্যাপার। আমরা চিন্তা করবো যে আমরা বাংলাদেশি, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশিদের মতোই হবে। আমরা যখন আমাদের ধর্মীয় উপাসনালয়ে যাব, বা আমরা আমাদের মতো কথা বলবো, আমরা তখন মুসলমানরা তাদের কোন কোন ধারায় যাবে, হিন্দুরা তাদের কোন কোন ধারায় যাবে, খ্রিস্টান তাদের ধর্মের মধ্যে কোথায় কোথায় যাবে, সেটা সেখানে যে আলাদা হবে। কিন্তু আমরা যখন সর্বজনীন ভাবে একটা কাজ করব, তখন আমরা বাংলাদেশি চেতনাই করব, তাই না? জাতীয়বাদের চেতনাই করব। এই জিনিসটা বুঝতে হবে সবাইকে।
বাংলাদেশের অখণ্ডতায় যখন কোনো বিপদে পড়ি তখন কি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এক হয়ে থাকি না? কেউ আলাদা হই, তখন কিন্তু আমরা বাংলাদেশি হয়ে যাই। আমাদের কাছে কেউ আসতে পারবে না, হয় না? এখানে ছেলে মেয়ে এখন আলাদা ধরেন, কিন্তু যদি একটা বিপদে পড়ি তখন আলাদা থাকবো? তখন আমরা এক থাকবো কেন? কারণ একসঙ্গে সবকিছু মোকাবেলা করা যায়। এই জন্য জাতীয়বাদের চেতনাটা ওখান থেকে তৈরি করতে হয়। এরপরে যাই আমরা, এটাও আপনারা জানেন, এটা আমরা তৈরি করি বৈষম্যহীন সমাজ সৃষ্টি করার লক্ষ্যে মেধা ও প্রবণতা অনুযায়ী স্থানিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য শিক্ষা লাভের সমান সুযোগ সুবিধা, এইটা আমরা সবাই জানি, তাই না? আমাদের যে শিক্ষার ধারা, সেখানে সব শ্রেণীর পেশার মানুষই ঢুকতে পারে, পারে না? যদি এটাকে আরো ব্রড করে একীভূত শিক্ষা করে ফেলেছে, এদিকে একটু খেয়াল রাখেন। গণতান্ত্রিক চেতনাবোধের বিকাশের জন্য পারস্পরিক মতাদর্শের প্রতি সহনশীল হওয়া উচিত, যদিও এটা আমাদের ভিতরে এখনো তৈরি হয় নাই। তবে আমাদের যে বর্তমান, সরি বুঝি না, প্রসারিত মানে একদম খোলামেলা, সবার জন্য সমান থাকবে। এখানে ওই যে এই গেটটা এই জন্য, ওই গেটটা এই জন্য না, ওই গেট দিয়ে সবাই ঢুকতে পারবে। অবারিত উন্মুখ বলি না আমরা, যে ওখানে সবাই প্রবেশ করতে পারে, ঠিক আছে? তো এই যে মতাদর্শের কথা আমরা বলতেছি, একজন আরেকজনকে সম্মান করব, বা একজন, আমাদের ছাত্রদের ভিতরে এখন আবার দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। দেখেন, দুইটা মতাদর্শের মানুষ দুই ধরনের হয়েছে, সবাই কিন্তু আমরা এক। এরকম যেন না হয়। আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো, ও ওর মতামত ওর মানসিকতা দিয়ে বলবে, ওর যুক্তিটা আমাকে শুনতে হবে, তোমার যুক্তিটাও তুমি শুনবা, শোনার পরে যেটা গ্রহণযোগ্য হয় সেটা গ্রহণ করব। আমার মতামত আরেকজনকে চাপায় দিব না, অন্যের মতামতকে আমি কি অসম্মান করব না, সম্মান করতে হবে। কারণ সে কোন পার্সপেক্টিভ কোন কথাটা বলে যুক্তি না শুনে বোঝা যায় না, তাই না? আমরা সেটাকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করব না। এতে আমরা কি করতে পারি, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারি, করে যুক্তি তর্ক উপস্থাপন করে একটা ভালো প্ল্যাটফর্ম আনতে পারি। যেসব বাচ্চারা তর্ক করতে পছন্দ করে, এদেরকে সবসময় কি করবেন, বিতর্ক প্রতিযোগিতায় নিয়ে আসবেন, দেখবেন অনেক ভালো হবে। যারা জ্ঞান মানে বিস্তার করতে করে পছন্দ করে, তাদেরকে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় নিয়ে আসবেন, অনেক বই পড়বে। সবাইকে সব কাজে করা যায় না, জোরে বলতে হবে। আমার কথা শুনতেছেন পিছনে? আচ্ছা, ক্লাস ম্যানেজমেন্ট, ওই ক্লাস আপনারা পাবেন। তাও এক কথায় একটু বলি, ওই বয়সটা তো বাচ্চার পরিবর্তনের বয়স, ওইটাও আপনাকে নকল করতে পছন্দ করবে, কেউ কি বলবে মিমিক্রি করতে পছন্দ করবে, ঠিক আছে? এগুলো করে বাচ্চারা। তো তখন ওকে কিছুক্ষণ সময় দিবেন, আচ্ছা তুমি আমার কথাগুলো এরকম চালাতে থাকো, এরপরে তোমাকে এসে এই কথাগুলো এখানে বলতে হবে। সে আর কোনোদিন করবে না ওই কাজ। কারণ ওখানে বসে কথা বলা আর এখানে এসে আবার মতো করে কথা বলা, দুইটার ভিতরে সে পার্থক্যটা বুঝবে আর কোনো করবে না। কিন্তু তাকে আপনি থামাবেন না, কারণ তার ওর ভিতরেই হয়তো কোনো না কোনো প্রতিভা লুকায়ে আছে। কারণ ও যে আপনাকে যে নকল করতে পারছে বা আপনাকে যে সমালোচনা করতে পারছে, এই দিকগুলোর ভালো দিক ওকে জানাই দিবেন। জানালে ওই দেখবেন একসময় মেট্রো রেলের মতো মিমিক্রি করবে আপনার ছাত্রী হয়ে। মেট্রো রেলের যে কথা বলে, সে তো মানে পুতুলের মতোই কথা বলে, তাই না? সেও তো কোনো না কোনো বয়সে তার শিক্ষকের সাথে এরকম করেছে, আজ এই জায়গায় আসছে। তার শিক্ষক খুব ভালো ছিল, তার ভাইবাটা আপনি শুনবেন, সে তার প্রত্যেকটা টিচারকে নকল করতো সবসময়। তো তার টিচাররা তাকে খুব উৎসাহ দিত, তুমি এই কাজটা চালাই যাও, ভবিষ্যতে একদিন অনেক ভালো কিছু করতে পারবা। সে দেখেন আজকে কোন জায়গায় আছে, লাখ লাখ টাকা ডলার কামাচ্ছে, তাই না, প্রতিদিন? তো আপনি উৎসাহ দিবেন, উৎসাহ দিয়ে সপ্তাহে একদিন তাকে নিয়ে আসবেন, নিয়ে এসে যে কোনো একটা টপিক দিবেন, এটাকেও আপনার মতো করে উপস্থাপন করতে বলবেন। দেখবেন ও আস্তে আস্তে পজিটিভ দিকে চলে যাবে, ঠিক আছে? কাউকে আমরা নেগেটিভ করতে পারবো না, নেগেটিভ ওরা নেগেটিভ সেন্সেই আপনাকে করতেছে, কিন্তু আপনি ওটাকে পজিটিভ করে নেবেন। হ্যাঁ, যদিও কঠিন কাজ, তারপরও এটা একটু দেখেন। বিশ্ব পরিমণ্ডলে বিভিন্ন ক্ষেত্রে সফল অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে ও বিষয়ে উচ্চমানের দক্ষতা, এটা আমরা অলরেডি বলে ফেলেছি। স্যার 5 মিনিট। জ্ঞান ভিত্তিক তথ্য নির্ভর ডিজিটাল, যেটা আমরা এখন বর্তমানে সমসাময়িক পর্যায়ে আছি, বলেছি না এর আগে? এই যে আইসিটি এবং সংশ্লিষ্ট অন্য গণিত বিজ্ঞান ও ইংরেজি শিক্ষাকে যথাযথ গুরুত্ব দেওয়া,
এর ভিতরে যারা বাংলা শিক্ষক আছেন মনে করবেন বাংলাকে অবহেলিত করা হচ্ছে না, বাংলার জন্য আলাদা একটা পয়েন্টই আছে। এখানে এই 4টা বিষয় যেমন নিয়ে আসছে, বাংলার জন্য একটা আলাদা পয়েন্ট আছে, ঠিক আছে। শিক্ষাকে ব্যাপক ভিত্তিক করার লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উপর জোর দেওয়া, এটা আমাদের দেশে আছে না। শ্রমের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল ও আগ্রহী করে তোলা এবং শিক্ষার স্তর নির্বিশেষে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার জন্য বৃত্তিমূলক শিক্ষায় দক্ষতা অর্জনের সমর্থ করা। এটা হলো কি যে আমরা চেষ্টা করতেছি, হয়তো বা 100% পারতেছি না, কিন্তু আমরা অনেকটা চেষ্টা করতেছি। এটা যেহেতু আমাদের মাধ্যমিক শিক্ষা 13 নাম্বার পয়েন্ট, এখানে পয়েন্ট আকারে আছে, আপনারা যখন ইয়েতে লিখবেন 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্টটা ঠিক রেখে বাকিগুলো এলোমেলো লিখতে পারেন, কিন্তু 1 নাম্বার আর 2 নাম্বারটা ঠিক রাখবেন। আপনাদের এটা খুব বড় প্রশ্ন আছে, ছোট প্রশ্নও আছে। বড় প্রশ্ন আসলে আপনারা 10 থেকে 12টা পয়েন্ট করবেন, করে সব বিষয়গুলো ওই 10-12 পয়েন্টের ভিতর নিয়ে চলে আসবেন, ঠিক আছে। কিন্তু 1 আর 2 আলাদা রাখবেন সবসময়। এই দুইটা হলো আমাদের সবচেয়ে কি বেদ, এই দুইটা না থাকলে আমরা নেই। এই জন্য 1 আর 2 পয়েন্ট রেখে আর বাকি সবগুলো আমরা মিলায় জুলায় লিখে ফেলবো। এরপরে দেখেন সকল শিক্ষার্থীদের মধ্যে সমমৌলিক চিন্তা ভাবনা গড়ে তোলা এবং জাতির জন্য সমনাগরিক ভিত্তি সৃষ্টির লক্ষ্যে সব ধারার শিক্ষার প্রাথমিক বিদ্যালয়ে কয়েকটি মৌলিক বিষয় এক ও অভিন্ন শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্য বই বাধ্যতামূলক ভাবে অনুসরণ করা। এটা আমরা করতেছি বর্তমানে, কারণ আমাদের কি সরকার ফ্রি বই দেয় এবং সেই বইগুলো পড়াই। তবে কিছু কিন্ডারগার্টেন স্কুল আছে বা উচ্চমানের স্কুল আছে, তারা আবার এক্সট্রা বই অনেক যোগ করে, যেগুলো আসলে দরকার নেই। আমাদের প্রাথমিক বইগুলো যদি আমরা সঠিকভাবে পড়াতে পারি, ওখানে কিন্তু অনেক পড়ানো, কিন্তু আমরা ছবি টবি ঘর ফাঁকা দেখে আমরা মনে করি এখানে বেশি পড়ানো নেই, কেউ পড়ায়ও না ঠিকভাবে, কিন্তু ওটা পড়াবেন। একটা 1-এর বাচ্চার জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু গবেষণা করে ওখানে নেওয়া হয়েছে এবং ওটা পড়ালে সে সবকিছু জানতে পারবে, কথা বুঝছেন। এরপরে দেখেন থ্যাংক ইউ। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিশুর শিক্ষার্থীর সুরক্ষা ও যথাযথ বিকাশের অনুকূল আনন্দময় ও সৃজনশীল পরিবেশ গড়ে তোলা, সেটি অব্যাহত রাখা। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো রং টং করে সুন্দর করছে না, বিভিন্ন খেলনা দিয়েছে না, খেলার মাঠ আছে না, ডিজিটাল ক্লাসরুম আছে না, কম্পিউটার প্রত্যেকটা স্কুলে একটা করে দিয়েছে। বাচ্চারা দেখবেন এখন ওই যে মনিটরে কার্টুনও দেখতে পারে, বিভিন্ন শিক্ষামূলক ব্লগগুলো দেখে তারা। এরপর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষার মাধ্যমে উন্নত চরিত্র গঠনে সহায়তা করা। এই ধর্ম শিক্ষার কথা বলি, ধর্ম শিক্ষাটা আমাদের শুরু হয় কখন থেকে? আমাদের বইয়ের ভিতরে ক্লাস 3 থেকে এটা জানতে হবে। প্রাথমিক শিক্ষায় ধর্ম শিক্ষা কি 1-এ আছে? প্রাথমিক বই 1-2 বেদ, এটা সব বাচ্চা একই রকম, তারা একই কাজ শিখবে, বাবা মাকে সম্মান করবে, সম্পর্কের নাম জানবে, হাত পা চোখ কান মুখ চিনবে, গণনা শিখবে, ঠিক আছে। এখানে তারা কেউ আলাদা হবে না, কারণ ওই 7 বছর পর্যন্ত কাউকে কেউ নামাজ পড়ার কথা বলে না, রোজা রাখার কথা বলে না। 3-তে যখন উঠে কেউ 8 বছর হয় 9 বছর হয় তখন থেকে তারা ধর্ম পালন শুরু করে। এই জন্য ক্লাস 3 থেকে আমাদের ধর্ম বইটা প্রবর্তন আছে, খেয়াল করবেন। শিক্ষার প্রত্যেক স্তরে যথাযথ মান নিশ্চিত করা ও পূর্ববর্তী স্তরে অর্জিত জ্ঞান ও দক্ষতার দৃঢ় করে পরবর্তী স্তরের সাথে সমন্বয় করা, এটা আমাদের করা হয়। আমাদের ক্লাস 1 আর 2 যেটা পড়া হয়, 3-তে দেখবেন একটা ব্যাপক চেঞ্জ আসছে না। 5 পর্যন্ত আবার 3, 4, 5 পর্যন্ত একই রকম পড়া হয়, আবার 6-এ দেখবেন একটা বড় পরিবর্তন আছে, কাঠামোবদ্ধ থেকে চলে যায় আমরা সৃজনশীলে। 6, 7, 8 দেখবেন একই রকম থাকে। 9-এ যে আবার আমাদের ধারাটা ভাগ হয়, 11, 12 পর্যন্ত একই রকম থাকি আমরা, আর উচ্চ শিক্ষা তো আলাদা হয়ে যায়। আমরা ওই 11, 12 পর্যন্তই বলবো, যেহেতু আমাদের এটা সরকার একদম গভীরভাবে নিয়ন্ত্রণ করে। তো এই পর্যন্ত মোটামুটি হয়েছে না? 17 নাম্বার কি বলেছি? আচ্ছা, যতটুকু বলেছি। শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সচেতনতা ও একই সংক্রান্ত বিষয়ে দক্ষ জনশক্তি সৃষ্টি করা। এটা কিভাবে? এখন গরম পড়তেছে কেন? কারণগুলো আমরা বলতে পারবো না, আমাদের শিক্ষার্থীরা জানবে না, এর প্রতিকার সম্পর্কে আমরা বলতে পারি। তো এই আবহাওয়া সম্পর্কে এবং জলবায়ু সম্পর্কেও আমরা এগুলো করতে পারি। এরপরে দেখেন আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে 19 পর্যন্ত আমাদের থাক, আমরা কালকে এই ক্লাসটা শেষ করবো। এটা একটা বড় ক্লাস, তো আপনারা একটু নোট রাখেন 19 পর্যন্ত। 20 থেকে আমি কালকে করব, তাহলে কালকে আমরা নোটটা দিব, আজকে দিব না। অসুবিধা হবে নোট দিলে?
আজকে দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে, শেষ করতে পারছি না, আপনারা পড়ে নিন, শেষে খুব বেশি কিছু নেই। আচ্ছা তাহলে আজকে এই যে দেখেন, এগুলো খুব ছোট ছোট জিনিস যেগুলো আছে। এই যে দেখেন, বাংলা ভাষা শুদ্ধ ও ভালোভাবে শিক্ষা দেওয়া নিশ্চিত করা। এখন যে ওনাদেরকে দিয়ে দিব, না নিয়ে নিব, রফিকের ক্লাস নিতে নিতে আমি নিয়ে নিব। এখানে যেগুলো আছে এগুলো আমরা সাধারণত বলে থাকি, করেও থাকি, কিন্তু আমরা জানি না এটা শিক্ষানীতির অংশ। এখন আমরা বিএড করতে এসে জানতেছি এটা শিক্ষানীতির অংশ। এই নীতি মেনে আমরা ক্লাসগুলো নিই, এই নীতি মেনে আমাদের শিক্ষার্থীদের আদর্শ গড়ে তোলার চেষ্টা করি, এটাই হলো শিক্ষানীতি। কথা বলছেন? কিন্তু আমরা মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলছি, আসলে তা না। আমাদের দিক নির্দেশনা উপর থেকে দেওয়া আছে, যেটা আমাদের শিক্ষকদের হাতে পর্যন্ত আসে না। কিন্তু আমরা ওই যে ছোট ছোট যে ট্রেনিং গুলো পাই, স্কুল থেকে দেয় না ট্রেনিং, উপজেলায় দেয়, জেলায় দেয়, সেখানে এগুলো পড়ায় না, কিছু কিছু লেকচার দেয়, এগুলো কিন্তু শিক্ষানীতির অংশে পড়ায়। তো ধন্যবাদ আজকে সবাইকে এই পর্যন্ত। কারণ এত বড় ক্লাস অথচ শুরু করতে করতে দেরি হয়ে যায়, এটা হলো সমস্যা। প্রথম ক্লাস, স্যারকে বলে দেখি মাধ্যমিক শিক্ষা পরের ক্লাসে নিতে পারি কিনা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স এখন নিয়ে নিবো।